সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আপনারা খুব ভালো মতো তথ্য পেয়েছেন। আপনারা দিনের শেষে আসলে এই যে সংখ্যালঘুরা আছে, তাদের প্রান্তিক যে মানুষরা আছে, তাদের স্বার্থের জন্য কাজ করেন নাই। বেনজির আপনাদেরই লোক, ইয়াস, এই সমর্থ ক্ষমতার যে কেন্দ্রীয় জায়গা সেটার লোক। বেনজিরের পক্ষে আপনারা ছিলেন। প্রচন্ড পেটে ব্যথা, দেখতেছি যে বাচ্চাটা আমার যে ভিতরে বাচ্চাটা ছিল, আমি রিয়ালাইজ করতে পারছিলাম যে না, বাচ্চাটা বড় হয়ে গেছিল, তার পা পর্যন্ত আমি দেখছি। একবার বা দুবার নয়, তিনবার জোরপূর্বক গর্ভপাত করানো এবং স্ত্রীর উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। নরসিংদীতে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজে আপনাদের সামনে ঠিক কি ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি। দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর আদ্যপ্রান্তে ঠিক কি কি ঘটেছে সবগুলো বিষয় আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। প্রচন্ড পেটে ব্যথা, দেখতেছি যে বাচ্চাটা আমার যে ভিতরে বাচ্চাটা ছিল, আমি রিয়ালাইজ করতে পারছিলাম যে না, বাচ্চাটা বড় হয়ে গেছিল, তার পা পর্যন্ত আমি দেখছি। একবার বা দুবার নয়, তিনবার জোরপূর্বক গর্ভপাত করানো এবং স্ত্রীর উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বিয়ের আগে একবার এবং বিয়ের পর দুবার গর্ভপাত করাতে বাধ্য করেন বলে জানান স্ত্রী মেহেরুন্নেসা। তাছাড়া 2 বছরের সংসারে মুড আসলে রাতে স্ত্রীর সাথে থাকতেন, আবার সকাল হলে বেরিয়ে যেতেন, দিতেন না কোনো ভরণ পোষণ। ওই বাচ্চাটা দেখতেছি ছটফট করতেছে, জাস্ট আমার পেটের এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, নিচে উপরে এভাবে জাস্ট ছটফট করতেছিল। ওই টাইমে আমি তো পাগল হয়ে গেছিলাম পেট ব্যথার জ্বালায়। তারপরে সকালবেলা 9:30টার দিকে বাচ্চাটা অটোমেটিক চলে আসে। অভিযুক্ত এই ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম রাহিম। তিনি রমনা থানার 19 নং ওয়ার্ডের সভাপতি। মেহেরুন্নেসা ও তরিকুল ইসলামের বিয়ে হয় 2022 সালের 28 মার্চ। বিয়ের আগে 2 বছরের প্রেমের সম্পর্কে একাধিকবার শারীরিক মিলন হয় তাদের মধ্যে। ফলশ্রুতিতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে সন্তান সম্ভবা হন মেহেরুন্নেসা। কিন্তু এই খবর পাওয়ার পর প্রেমিকাকে এড়িয়ে চলতে থাকেন রাহিম। ফার্স্ট নাইট, ভালোবাসা দিবসের দিন, সেদিন ওর সাথে আমি ফার্স্ট ইন্টিমেট হই। তাকে যখন আমি বিষয়টা বলি, সে কোনো রেসপন্স করে না। তো যখন সে রেসপন্স করতেছিল না, তখন আমি অনেকবার ফোন দিয়ে বলছি, সে আমার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলায় রাখতো। দেন বলতো যে আমি ব্যাপারে কিছু জানি না। রাহিম ও তার অভিভাবকের কাছে নানাভাবে অনুরোধ ও আকুতি মিনতি করেও কোনো লাভ না হলে ছাত্রলীগের এক নেত্রীর দ্বারস্থ হন মেহেরুন্নেসা। তিনি রাহিমকে বোঝালে বিয়ে করতে রাজি হয় রাহিম, তবে শর্ত জুড়ে দেয় বাচ্চা নষ্ট করার। বিয়ের পর 6 মাসের গর্ভের বাচ্চা নষ্ট করেন মেহেরুন্নেসা, তবে তাকে ঘরে তোলেননি রাহিম। মেহেরুন্নেসার দাবি, তাদের বিয়ের খবর 2 পরিবার জানলেও ছাত্রলীগের রাজনীতি করায় বিয়ে এবং স্ত্রী দুটোই গোপন রাখেন তরিকুল ইসলাম রাহিম। মগবাজারের একটি ছোট্ট ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন মেহেরুন্নেসা। ইচ্ছে হলে বাসায় আসতেন রাহিম। অ্যাবর্শনের আগে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে ও একটা যাতে ব্যবস্থা করে, বা বেবিটা যেতে হয়েছে দরকার খরচটা আমি যেভাবে বহন করবো, বাট ও যাতে একটু আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত যাতে ও থাকে না, এটাও কোনো রিচ করে নাই। তারপরে আমাকে যখন বের করে দেয়, বাসা থেকে একটু ঝামেলা হয়েছিল বাসায়, আর বিয়েটা মেনে নিতে পারতেছিল না আমার খালামণি। এভাবে আবার বাচ্চাটা দেখা গেছে পৃথিবীতে আসতে পারে না, এটাও একটা এত বড় বেবিটা নষ্ট করা হয়েছে, ও কোনো সাপোর্ট করে নাই। বিয়ের পর আরো 2 বার গর্ভে সন্তান আসে মেহেরুন্নেসার। তার দাবি, কোনোবারই সন্তান দুনিয়ায় আনার ইচ্ছে ছিল না রাহিমের। এক এক সময় এক এক আশা দেখিয়ে গর্ভপাত করানো হয়। তীব্র মানসিক যন্ত্রণায় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন মেহেরুন্নেসা, কিন্তু তাতেও মন গলেনি তরিকুল ইসলাম রাহিমের। কিন্তু এত কিছুর পরেও রাহিমের সংসার করতে চান মেহেরুন্নেসা। পেটে ধরোকে বললাম যে আমার এই বাচ্চাটার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে লাস্ট বারের মতো মেনে নাও, বাচ্চাটা পৃথিবীতে আসুক, তারপর তুমি দরকার হলো আমাকে ছেড়ে দিও। তুমি তো আমাকে মানতে পারবা না, কিন্তু এবার অ্যাবর্শন করলে আমি মারা যাবো। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি, না, ও কোনোভাবে মানলো না। আমি তো এখনো পর্যন্ত চাচ্ছি, সংসার করতে চাচ্ছি, ইভেন আমি অনেক ভালোবাসি এখনো পর্যন্ত। এদিকে রাহিমের বাবার সাথে বিষয়টি সমাধানে একাধিকবার কথা বলার চেষ্টা করেন মেহেরুন্নেসার বাবা মোহাম্মদ মনির মিয়া, তবে ছেলের দায় নিতে রাজি নন বাবা, দিয়েছেন হুমকি ধামকিও। ও যখন 4 মাসের প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হওয়ার পর তখন আমি ওদের সাথে যোগাযোগ করি, ওর বাবার সাথে আমি যোগাযোগ করি। ওর বাবার সাথে যোগাযোগ করলে তখন বাবা যখন আমি গেলাম, যাওয়ার পর ওরা আমাকে কোনোভাবেই করতেছে না, জিনিসটা গ্রহণ করতেছে না ওরা।
যে বলে যে না এই জিনিসটা আমরা কখনো আমার ছেলের দ্বারা এগুলো হয় নাই, পরে হুমকি দামকি এভাবে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে আপনি ওদের এলাকায় ওদের একটা এলাকার দাপট দেখাচ্ছে ওরা একটা। এসব অভিযোগের বিষয়ে রাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। জানান কোনো গর্ভপাতই তার ইচ্ছায় হয়নি, বরং তাকে না জানিয়ে গর্ভপাত করেন তার স্ত্রী। আমার কথা হচ্ছে আমি তখন তো কোনো অবস্থানে ছিলাম না, যেটা আমি ইনকাম সোর্স নাই, আমার কোনো কিছুই নেই। ওর আব্বু আমাকে বলেছিল কি তুমি বিয়েটা এখন করে ফেলো, সমস্যা নেই, ও আমাদের কাছে থাকবে, 3 বছর তোমার কাছে যাওয়া লাগবে। আমার কথা হচ্ছে ও যদি প্রেগনেন্ট ছিল তাহলে তো আমার ওকে বিয়ে করাই মাস নেই, কারণ আমার সন্তান ওর কাছে। আমি করেছি, করার 4-5 দিন পরে ও অ্যাবর্শন করা হয়েছে, সেটা আমি আর জানতাম না। আমার কথা হচ্ছে ও অ্যাবর্শন যদি করানো হয়, করাই দরকার ছিল, তাহলে বিয়েটা করে কেন করছে না। তৃতীয়বার তার স্ত্রীর গর্ভবতী হওয়া সম্পর্কেও জানতেন না রাহিম। জানান গেল 1 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগই নেই। আমার মাঝখানে 1 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না, আমি তাই আপনাকে বলি, ওর সাথে মাঝখানে 1 বছর টোটালি কন্ট্যাক্ট ছিল না আমার। তবে এ সময় তিনি ছাত্রলীগের রাজনীতির কারণে সংসার গোপন রাখার বিষয়টি স্বীকার করেন। এদিকে স্ত্রীর বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে এই ছাত্রলীগ নেতার। এসব কারণে এই সংসার আর করতে চান না বলেও জানান তরিকুল ইসলাম। আর চলাফেরার ব্যবহার আমার হয় না ভাই, কারণ আমি যেগুলো পছন্দ করি না ওগুলো বেশি করে করে। ও ছেলেদের সাথে ঘোরাফেরা করে, ছেলেদের সাথে রাত্রে বাইরেও যায়, শৃঙ্খল অনেক, এগুলো আমার পছন্দ না ভাই। তরিকুল ইসলাম রাহিমের দেশের বাড়ি চাঁদপুর। থাকেন বাবা জাহাঙ্গীর ইসলাম ও মা তাসলিমা বেগমের সাথে কামরাঙ্গীচরের জাউলাহাদি চৌরাস্তায়। এ বিষয়ে তার বাবার সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এদিকে এই ছাত্রলীগ নেতার বিষয়ে কথা বলার চেষ্টা করি রমনা থানার ছাত্রলীগের সেক্রেটারি আহসান হাবিব হাসানের সাথে। তিনি জানান বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং এই বিষয়ে আলোচনা চলছে। আমরা সেই এভিডেন্স গুলো নিয়ে বসছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা সে ব্যাপারে আলোচনা করেছি। তারা এখন আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্তেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেবলমাত্র বেনজির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায়। যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসছে বেনজির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে, তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন, পুলিশের শীর্ষ অফিসার তারা। এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয়, দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে, তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন। তাদের প্রকৃত নির্দেশদাতা, কাদের মদদে আসলে বেনজির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে। 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তিনি পুলিশের প্রধান, এই 11 জন মিলে একটা সিন্ডিকেট, এভাবে একটা মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে, যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল, কারো আশীর্বাদ ছিল, যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে, একটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে চান, তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই। তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে, তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে। একই কারণে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। কারণ 4 মে বেনজির আহমেদ তার পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন। এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন, কিন্তু তিনি দেশে নাই। তিনি 4 মে দেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে। অথচ 23 এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই 11 দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই? কিংবা আরো 1 মাস পর, অর্থাৎ 4 মেতে তিনি চলে গেছেন, তারপর আরো 1 মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেনজির আহমেদ কোথায়, বেনজির আহমেদকে পালিয়ে গেছেন, তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে? তিনি আসলে জানতেও চান না, স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেনজির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেয়া হয়েছে, কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে, সেটা তিনি জানতেও চান না। কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয়, সেগুলো জানতেও আসলে তারা ভয় পান। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না। আমরা একটু 10 জন পুলিশ অফিসারের নাম দেখে নিই, কাদের বিরুদ্ধে অ্যালিগেশনটা আসছে। আরেকটা কথা খুব জরুরি, যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি। কারণ এই 10 জন কর্মকর্তা বেনজিরের সহযোগী নাও হতে পারেন। সত্যিকারের অপরাধী যারা, সত্যিকার অর্থে যারা বেনজিরের সহযোগী ছিলেন, বেনজিরের অপরাধ জগতের সহযোগী, তারা নিজেদেরকে বাঁচাতে এই 10 জনকে ফাঁসিয়ে দিতে পারেন। সেটাও হতে পারে, কারণ
সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অপরাধী কিনা, তারাই আসলে বেনজির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা, নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখনো আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে, সেটাও আমাদের জানা দরকার। এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি। তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদ রাজনীতি তো আছে, আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার, ভবিষ্যৎ সাকসেসর নিয়েও তো টানাপোড়েনের কথা আমরা শুনতে পারি। এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা, অনেক কিছুই হতে পারে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই কারণে তদন্ত হওয়াটা জরুরি। যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে। যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে, নিজেরা কিছু কথা বলবে, সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি, আমরা বুঝে নিতে পারবো, আমরা সেন্স করতে পারবো। এই কারণে তদন্তটা হওয়া জরুরি। আমি একটু 10 জন কর্মকর্তার নামগুলো আগে দেখে নিই, তারপর পুরো রিপোর্টটা পড়বো। ইংরেজিতে রিপোর্টটা আছে, আমি ইংরেজিতে পড়বো এবং বাংলায় সহজে এটা বুঝে নেবার চেষ্টা করব। পুরো রিপোর্টটা এই কারণে পড়া জরুরি, কারণ এখানে যে 10 জন কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন, কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন, সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন, কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো, সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্পেসিফিকভাবে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে, সেই নামগুলো আমরা আগে দেখে নিই। However, Ahmed's alleged corrupt practices were fathered by a select group of 8 to 10 senior officers who served under him in different capacities. One of the most notorious is Masroor Rahman of the 20th batch of the Bangladesh Civil Service. Rahman, who is also known as Mullah Masood or Media Masood, now serves as additional DIG at the Sharda Police Academy. এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন। তিনি 20তম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে 8 থেকে 10 জনের একটা গ্রুপ ছিল, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ, যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন। বাকি নামগুলো আমরা একটু দেখি। দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য এসিসি অ্যান্টি কারাপশন কমিশনস স্ক্যানার ইনক্লুড ইনফর্মার Cox's Bazar Superintendent of Police BM Masood, Dhaka Metropolitan Police Deputy Commissioner Masood Alam, Additional IG Lutfur Kabir, 15th BCS batch, Khulna SP SM Shafiullah, 24th BCS batch, Mahbub Hassan SP Khulna, 24th BCS batch, Mohiuddin Faruqi, 22nd BCS batch, and former RAB officer Alamgir Kabir, Additional Deputy IG, Additional IG Aisha Siddiqa, 24th batch, and Ariful Haq, Additional IG, 24th BCS batch. এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 24th BCS ব্যাচের সদস্য। অনেক সিনিয়র অফিসারও আছেন, 15th ব্যাচের আছেন, 22nd ব্যাচের আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান। তিনি অনেকভাবেই আসলে বেনজির আহমেদকে সার্ভ করেছেন। এই রিপোর্ট অনুযায়ী আমি আবারও বলছি, এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এটাও হতে পারে। এই কারণে আমরা চাই এই 10 জনের বিরুদ্ধে তদন্ত হোক, তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে। রিপোর্টটা একটু দেখি। 8 to 10 Bangladesh police officers fed former IG Benazir Ahmed's corrupt ways, sources allege. Bangladesh ex-IGP is said to be on the run, but there is no definite information on his whereabouts as focus shifts on fellow police officers who helped him amass huge wealth. এখানে বলা হচ্ছে এক্স আইজিপি তিনি পালিয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবং হেডলাইন যেটা করা হয়েছে 8 থেকে 10 জন পুলিশ অফিসারের একটা গ্রুপ ছিল যারা বেনজির আহমেদের এই কারাপশনে সহযোগিতা করেছে। A core team of 8 to 10 trusted subordinate police officers worked to extract hundreds of crores of money for Benazir Ahmed when he helmed the Bangladesh Police and the dreaded Rapid Action Battalion RAB inquiries by Northeast News have revealed. Details of Ahmed's corruption and the extent of the rot within the police force have begun to surface after he reportedly disappeared from Dhaka on or after May 4. মে 4 তারিখ অথবা তারপর বেনজির আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছেন তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে। সেখানে তারা বলছে 8 থেকে 10 জনের একটা টিম ছিল যারা বেনজির আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে, বিভিন্ন জনের কাছ থেকে তারা চাপ দিয়ে আদায় করেছে এবং সেই সময়টাতে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন, বেনজির আহমেদ যদি সামনে এসে কথা বলেন, এই 10 জনের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয় আর এই 10 জন যদি অপরাধী নাও হয়ে থাকেন, সত্যিকারের যে 10 জন বা 15 জন বা 50 জন যারা আসলে বেনজির আহমেদের সহযোগী, তাদের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, তারা যদি সামনে আসেন এবং তারা যদি কথা বলতে শুরু করেন, তখন সরকারের বিপদ হয়ে যাবে, কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নাম তখন সামনে চলে আসবে এবং যেভাবে কয়েকদিন আগে দুর্নীতির অপরাধে আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে এসছে, সেভাবে আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ের উপরে যদি স্যাংশন চলে আসে তাহলে অবাক হবার কিছু থাকবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন।
দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।